বন্যা এবার কিঞ্চিত রাগী কণ্ঠে বলল, আপনার মেয়ে কি আমার কথা শুনে? কি নিয়ে গাল ফুলিয়েছে কে জানে। বাড়ি ফেরার পর থেকে এখন পর্যন্ত নিচে নামিনি। একটু আগে দেখলাম আহিয়া ডাকছে, তাও কোনো সাড়া দেয়নি। ভেবেছি হাতের কাজ শেষ করে গিয়ে ডেকে আনবো। তানভীর এবার বন্যাকে থামিয়ে দিয়ে বলল, থাক, আর যেতে হবে না, আমার মেয়েকে আমিই ডেকে আনবো। বলেই তানভীর উঠে চলে গেল মেয়ের রুমের দিকে। আহিয়ান মুখে খাবার দিতে দিতে এক পলক তাকালো তৃতীয় তলার দিকে, তারপর আবার খাওয়ায় মনোযোগ দিল। বন্যা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। মেঘের দিকে তাকিয়ে বলল, দেখেছিস ননদিনী, মেয়ে যাই করুক তোর ভিলেন ভাই মেয়েকে কিছুই বলবে না, যত দোষ সব আমার। মেঘ তরকারির বাটিতে হাত থেকে রেখে বন্যার কাঁধে এক হাত রেখে বলল, এভাবে বলিস না বেবি, তুই তো জানিস ভাইয়া মেয়েকে কত ভালোবাসে। বন্যার কিছুই বলল না, চুপচাপ চলে গেল কিচেনের দিকে। আবির মৃদু হেসে আরিফের দিকে তাকিয়ে বলল, বুঝলি আরিফ, মাঝে মাঝে তানভীরের জন্য আমার খুব মায়া হয়। বেচারা এই সময় নিজের বোনকে ধমকে জোর করে খেতে আনতো, এখন আবার নিজের মেয়েকে একইভাবেই খেতে আনতে হয়। হঠাৎ আহিয়া হাসতে হাসতে বলে উঠল, একসময় দেখা যাবে নাতি নাতনিকেও এভাবে খেতে আনছে মামা। ওর কথা শুনে আহিয়ানের গলায় খাবার আটকে গেল। খুক খুক করে কেসে উঠল। আবির পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল, ত্রিধার ছেলে মেয়ের জন্য নিশ্চয়ই ওর শ্বশুর শাশুড়ি থাকবে, ওনারাই সব ম্যানেজ করে নেবে। মাঝে মাঝে বাড়িতে আসলে সেটা অন্য ব্যাপার। ইতিমধ্যেই খাবার টেবিলে এসে যোগ হয়েছে মোজাম্মেল খান ও ইকবাল খান। আলী আহমদ খানের শরীরটা আজকে ভালো নেই, তাই তার খাবারটা মালিহা খান রুমেই নিয়ে গেছে। ইতিমধ্যে খাবার টেবিলে এসে যোগ হয়েছে মোজাম্মেল খান ও ইকবাল খান। আলী আহমদ খান এর শরীরটা আজকে ভালো নেই, তাই তার খাবারটা মালিহা খান রুমেই নিয়ে গেছেন। প্রায় 5 মিনিটের মাথায় তানভীর মেয়েকে নিয়ে নিচে নেমে এলো। ত্রিধা চুপচাপ চেয়ার টেনে বসলো। চেয়ারের ঘর্ষণের শব্দে আহিয়ান তাকালো সেদিকে। দুজনের চোখাচোখি হতেই ত্রিধা চোখ নামিয়ে নিল। আহিয়ান লক্ষ্য করলো মেয়েটার নাকের ডগা লাল হয়ে আছে, চোখের পাতা হালকা ফোলা। চারপাশের পরিবেশ মাথায় আসতে আহিয়ান আবারও খাওয়ায় মনোযোগ দিল। মেঘ ত্রিধার প্লেটে খাবার দিতে দিতে বলল, কি হয়েছে মা তোর? ত্রিধা বলল, কিছু হয়নি ফুপি। ঠিক তখনই পাশ থেকে মোজাম্মেল খান বলল, ত্রিধা রানীকে বাড়ি ফেরার পর থেকে দেখা যায়নি কেন? সে কি এই 7 দিনে এই বুড়োকে ভুলে গেছে? ত্রিধা মৃদু হেসে বলল, না দাদু ভাই, আসলে এত রাস্তা জার্নি করে এসেছি তো, তাই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ওর কথা শুনে আদি উদ্বিগ্ন কণ্ঠে বলল, এখন ঠিক আছিস? ত্রিধা ছোট করে জবাব দিল, জি। এদিকে বারবার আহিয়ার ফোনে আননোন নাম্বার থেকে টেক্সট আসছে। বড়দের সামনে থাকায় ফোনের উপরে সে কিছুটা বিরক্ত হলো, অতঃপর ফোন সাইলেন্ট করে রাখলো। ধীরে ধীরে সকলের খাওয়াই প্রায় শেষ হয়ে এলো। একে একে উঠে চলে যেতে লাগলো সকলেই। আহিয়ানও খাওয়া শেষ, হাত ধুতে গেল বেসিনে। ফিরে এসে দেখলো সবাই চলে গেছে। ত্রিধা একা বসে বসে খাবারে আঙ্গুল ঘোরাচ্ছে। সুরো চোখে কিছুক্ষণ তাকালো। ওর তাকানো দেখে ত্রিধা ভাবলো হয়তো আহিয়ান ভাই কিছু বলবে, কিন্তু না, সে কিছুই বলল না। চুপচাপ টেবিলের উপর থেকে নিজের ফোনটা নিয়ে হাঁটলো নিজের রুমের দিকে। ত্রিধা এই ঘটনায় স্তব্ধ, নির্বাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল আহিয়ানের যাওয়ার পানে। তারপরে বিরক্তিতে খাবার সহ প্লেটের ভিতরে হাত ধুয়ে হনহন করে উপরে চলে গেল। রুমে ঢোকার আগে এক নজর তাকালো আহিয়ানের রুমের দিকে। রুমের দরজা ভেতর থেকে লক করা, তারপর চলে গেল নিজের রুমে। এদিকে আহিয়া বিছানার উপর হয়ে শুয়ে সবগুলো মেসেজ সিন করলো। মেসেজ দেখে যা বুঝলো এই আননোন নাম্বারটা রিহানের। ত্রিধা মুচকি হেসে রিপ্লাই দিল, হ্যালো। রিহান রিপ্লাই দিল, কি খবর তোমার, এতক্ষণ কোথায় ছিলা? মেসেজের রিপ্লাই দিচ্ছ না যে? আহিয়া বলল, রিল্যাক্স রিহান, নিচে ছিলাম সবার সাথে, তাই রিপ্লাই দিতে পারিনি। উফ, বাঁচালে, আরেকটু হলে তো অক্কা পেতাম। আমি তো ভেবেছি বাড়িতে ফিরে আমাকে ভুলিয়ে গেছো। আহিয়া একটা হাসির ইমোজি দিল, তারপর বলল, এত প্যানিক করার কিছুই নেই। আমি আপনার গার্লফ্রেন্ড না রিহান। একদিন কথা না হলে মরে যাবেন না। রিহান বলল, গার্লফ্রেন্ডের সাথে কথা না হলে মানুষ মরে যায় বুঝি? না, কিন্তু মরে যাওয়ার ভান ধরে। রেহান বলল, তাহলে মনে করো এই মুহূর্তে আমিও তাই করছি। কেন, আমি কি আপনার গার্লফ্রেন্ড হই? অফকোর্স, হোয়াই নট। আহিয়া একটু চমকে উঠে বলল, রিহান এবার কিন্তু একটু বেশি বেশি হচ্ছে। রিহান কয়েকটা হাসির ইমোজি দিয়ে বলল,
আরে আরে, এত রাগ কেন করছো রাগিনী? আচ্ছা তুমিই বলো। গার্ল মানে মেয়ে, ফ্রেন্ড মানে বন্ধু, তার মানে পুরোটা দাঁড়ায় গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু। তুমি তো আমার মেয়ে বন্ধুই, আমি কি কিছু ভুল বললাম? আহিয়া এবার চুপ হয়ে গেল। সে জানে গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু, কিন্তু তখন সে কথাটা অন্য মাইন্ডে বলেছিল। যাই হোক, আহিয়া রিহানকে আবারও টেক্সট লিখল। না, আপনি ভুল বলেননি। রিহান ঠোঁটের কোণে দুষ্ট হাসির ইমোজি দিয়ে টেক্সট লিখল। তাহলে এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু, সংক্ষেপে যাকে বলা হয় জিয়া। আহিয়া বুঝতে পারলো রিহানের চালাকি। কথা ঘোরাতে বলল, হয়েছে হয়েছে, আমাকে এত জ্ঞান দিতে হবে না, আমি যথেষ্ট শিক্ষিত। ওর কথা শুনে রিহান আবারও হাসির ইমোজি পাঠালো। আজ শুক্রবার সকাল সকালই বাড়ির মেয়ে বউরা ঘুম থেকে উঠে গেছে। ফজরের নামাজ শেষ করে সংসারের কাজে হাত লাগিয়েছে। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান এখন আর আগের মতন কিচেনের দিকে আসে না। বয়সের ভারে তারা এমনিতেই ক্লান্ত। তাছাড়া নিশ্চিন্ত থাকার আরেকটা বড় কারণ হলো বাড়ির 3 বউ, যারা দক্ষ হাতে পুরো সংসারটাকে সামলে নিচ্ছে। আবিরও আদি দেশে ফেরার পর থেকে আলী আহমদ খান কর্মজীবন থেকে অব্যাহত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবিরের করা নিষেধ, তার আব্বু আর অফিসে যাবে না। সারা জীবন তো অনেক করলেন সকলের জন্য, এখন তার বিশ্রামের পালা। আবির মোজাম্মেল খান ও ইকবাল খানকে একই কথাই বলেছেন, কিন্তু তারা কিছুতেই তো মানতে নারাজ। ওনাদের একটাই কথা, যতদিন করতে পারি করি, যখন আর কাজ করতে ইচ্ছে হবে না তখন না হয় একেবারের জন্য বিশ্রাম নিয়ে নিব। ওনাদের কারো সিদ্ধান্তের উপরেই আবির জোর করেনি। সকাল 8টার দিকে সকলেই উপস্থিত হলো নাস্তার টেবিলে, কিন্তু সকলের মাঝে আহিয়ান কোথাও নেই। ত্রিধা এক নজরে লক্ষ্য করে নিজের খাওয়ার মনোযোগ দিল, আর মনে মনে ভাবল, আহিয়ান ভাই এখন এমন করছে তো কেন? দেখব আবার আসে কিনা আমার সাথে ভাব জমাতে, তখন আমিও একটু কথা বলবো না। তখনই সিঁড়ি দিয়ে কারো নামার শব্দে ত্রিধার মাথা তুলে তাকালো, দেখলো আহিয়ান আর এসেছে। আহিয়ান চেয়ার টেনে বসতেই ত্রিধার চোখে চোখ পড়ল। সে চোখ নামিয়ে খাওয়া শুরু করলো, কিন্তু ত্রিধা এখন আর চোখ নামালো না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আহিয়ানের চোখে মুখে। মাত্র এক রাতেই লোকটার চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে। উনি কি সারা রাত ঘুমায়নি? ত্রিধার ভাবনার মাঝে আবির আরেকটা পরোটা তুলে দিল। ধ্যান ভাঙতে বড় পাপার দিকে তাকিয়ে মুচকি হেসে খাওয়া শুরু করলো। দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো। বাড়ির সকল পুরুষরা একসাথে জুম্মার নামাজ পড়তে গিয়েছে। আহিয়াকে সকাল থেকে রিহান অনেকগুলো টেক্সট করেছে। আহিয়া বারবার বলেছে যখন সে রুমে থাকবে নিজেই টেক্সট করবে, কিন্তু রিহান তার কোনো কথা শুনছেই না। একটু পরপর মেসেজ দিচ্ছে। আহিয়া সকলের সামনে থাকলে তার রিপ্লাই দিতে পারে না, সেটা নিয়ে আবার রিহানের অভিমান। এদিকে ভাবতে ভাবতে ত্রিধার মাথা ব্যথা উঠে গেছে। কি হলো তার আহিয়ান ভাইয়ের? সাজেকের কয়েকটা দিন তো মানুষটা অনেক প্রাণবন্ত ছিল, তাকে কতটা কেয়ার করত, কিন্তু এখন বাড়ি ফেরার পর থেকে মনে হচ্ছে এটা এক অন্য মানুষ। ত্রিধা রানীকে সে জীবনও দেখেনি। কেন এমন করছে সেটা ভাবতে ভাবতে ত্রিধা পুরো ঘরে পায়চারি করছে। হঠাৎ সিদ্ধান্ত নিল সে আহিয়ানের সাথে সরাসরি কথা বলবে, কিন্তু কি বলবে, কোথা থেকে শুরু করবে সেটা ভাবতে ভাবতে ত্রিধা রানীর মাথা ব্যথা আরও বেড়েছে। আজকাল আহিয়ান ভাইয়ের গম্ভীর মুখের দিকে তাকালে মনে আর সাহস জুগিয়ে উঠতে পারে না। তাই ভাবনার পরিবর্তন ঘটালো। ছুটে গেল পাশের রুমে আহিয়ার কাছে। আহিয়া বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিল। ত্রিধাকে দেখে উঠে বসলো। ত্রিধা এগিয়ে গিয়ে বোনের সাথে বেশ ভাব জমালো, বারবার ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করলো আহিয়ান ভাইয়ার কি কিছু হয়েছে কিনা। কিন্তু আহিয়ার কথা শুনে বোঝা গেল সে কিছুই জানে না। তাই কিছুক্ষণ আড্ডা দিয়ে ত্রিধা রানী হতাশ হয়ে আবারও নিজের রুমে ফিরে আসলো। দুপুরটা যেন আপন মায়ায় ঘুম পাড়িয়ে রাখে চারপাশকে। মাথার উপরে প্রখর রোদ আগুনের মতো ঝলসে পড়ছে, অথচ ঘরের ভেতরে জানালার ফাঁক গলে আসা আলোটা হয়ে উঠেছে নরম আর শান্ত। বাইরের রাস্তা প্রায় ফাঁকা, মানুষজন কাজ শেষে বা দুপুরের আহার সেরে বিশ্রামে গেছে। পাখিরাও চুপচাপ ছায়ার ভেতরে আশ্রয় নিয়েছে। কোথাও একটা কাকের ডাক ভেসে এলো শুধু। দুপুরটা যেন আপন মায়ায় ঘুম পাড়িয়ে রাখে চারপাশকে। মাথার উপরে প্রখর রোদ আগুনের মতন ঝলসে পড়ছে, অথচ ঘরের ভেতরে জানালার ফাঁক গলে আসা আলোটা হয়ে উঠেছে নরম আর শান্ত। বাইরের রাস্তা প্রায় ফাঁকা, মানুষজন কাজ শেষে বা দুপুরের আহার সেরে বিশ্রামে গেছে। পাখিরাও চুপচাপ ছায়ার ভেতরে আশ্রয় নিয়েছে।
ফ্যানের ঘূর্ণায়মান শব্দের ঘরের ভিতরে তৈরি হয়েছে এক অলস আবহাওয়া। এই প্রশান্ত আধঘুম জড়ানো দুপুরে ত্রিধা পা টিপে টিপে ঢুকলো আহিয়ানের রুমে। নরম পদক্ষেপে মেঝেতে যেন কোনো শব্দই তৈরি হলো না। মুখে মিষ্টি হাসি, চোখে কেমন এক রহস্যময় ঝিলিক। মনে হলো যেন দুপুরের এক ঘিয়ামিতেই হঠাৎ নতুন কিছু ঘটতে চলেছে। ত্রিধা চুপচাপ এগিয়ে গেল বিছানার দিকে, যেখানে আহিয়ান শুয়ে শুয়ে মনোযোগ সহকারে ফোনে কিছু দেখছে। ত্রিধা পিছন থেকে মিষ্টি কণ্ঠে বলল, আহিয়ান ভাই। ত্রিধার ডাক শুনে আহিয়ান মাথা তুলে চাইল, দেখল ওর সামনে ত্রিধা গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। তা দেখে আহিয়ান উঠে বসল। আহিয়ান গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলবি? না মানে আহিয়ান ভাই। ওর পুরো কথা শেষ হওয়ার আগেই আহিয়ান কর্কশ কণ্ঠে বলে উঠল, কিছু বলার না থাকলে এই রুম থেকে যা। ত্রিধা মাথা নিচু করে বলল, কিছু তো বলার জন্য এসেছি। তা কি বলবি বল। আপনার কি মন খারাপ? এত চুপচাপ আছেন যে? আহিয়ান এবার রেগে গিয়ে ধমক দিয়ে বলল, সেই কৈফিয়ত কি আমাকে তোকে দিতে হবে? আহিয়ানের কথায় ত্রিধার ছোট্ট দেহ কেঁপে উঠল। তারপরেও মেয়েটা হার মানল না। মনে সাহস জগিয়ে আবারও বলল, আমি কি কোনো ভুল করেছি? প্লিজ বলুন না। আহিয়ান বলল, এই তোর সমস্যা কি? কয়েকটা দিন ভালোর ব্যবহার করেছি বলে কি মাথায় উঠে গিয়েছিস? আর তুই কে আমাকে এত প্রশ্ন করার? মামাতো বোন আছিস, সেখানে স্টপ যা। পার্সোনাল কেউ হতে আসবি না। আহিয়ানের মুখের এমন কর্কশ ব্যবহারে ত্রিধার ফুপিয়ে কেঁদে উঠল। তার হাত পা থরথর করে কাঁপছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। একটা সাধারণ প্রশ্নের জন্য এতগুলো কথা শুনতে হবে তা ভেবেও দেখেনি ত্রিধা। চোখ থেকে টপটপ করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। সুন্দর মুখশ্রী টকটকে লাল হয়ে উঠেছে। আহিয়ান এক নজর সেদিকে তাকিয়ে তারপর আবারও ধমকের সুরে বলল, লিভ দ্য রুম দিস ইনস্ট্যান্ট। ত্রিধা ওর ধমকে এবার নিচের দিকে তাকিয়ে একটু জোরেই ফুপিয়ে উঠল। আহিয়ান ত্রিধার নরম তুলতুলে হাতটাকে শক্ত করে চেপে ধরে টেনে দরজার বাহিরে নিয়ে গেল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, ফার্দার তোকে যেন এই রুমের আশেপাশে না দেখি। বলি হাত ছেড়ে রুমের দরজা ঠাস করে লাগিয়ে দিল।